গল্পতরু চ্যানেলে আপনাদের সাথে আছি আমি রাজ। পড়ছিলাম বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছি এর ৯ম পর্ব। ভবানী বাড়ুজ্যে বিকেলে বেড়াতে বেরোলেন। খোকা কাঁদতে আরম্ভ করলে, বাবা যাব। তিলু ধমক দিয়ে বললে, না, থাকো আমার কাছে। খোকা হাত বাড়িয়ে বললে, বাবা যাব। ভবানী বাড়ুজ্যের ছাতি দেখিয়ে বলে, কে ছাতি? অর্থাৎ কার ছাতি? ভবানী বললেন, আমার ছাতি। চল, আবার বৃষ্টি হবে। খোকা বললে, বৃষ্টি হবে? হ্যাঁ, হবেই তো। ভবানীর কোলে উঠে খোকা যখন যায় তখন তার মুখের হাসি দেখে ভাবেন এই সঙ্গ সত্যই সৎসঙ্গ। খোকাও তাকে একদণ্ড ছাড়তে চায় না। বাপ ছেলের সম্বন্ধের গভীর রসের দিক ভবানীর চোখে কি স্পষ্ট হয়েই ফুটল। কোলে উঠে যেতে যেতে খোকা হাসি আর বলে, কাণ্ড কাণ্ড। এ কথার বিশেষ কি অর্থ সেই জানে। বোধহয় এই বলতে চায় যে কি মজার ব্যাপার না হয়েছে। ভবানী জানেন খোকা মাঝে মাঝে দুই হাত ছড়িয়ে বলে কাণ্ড। কাণ্ড মানে তিনিও ঠিক জানেন না, তবে উল্লাসের অভিব্যক্তি এটুকু বোঝেন। কৌতুকে সুরে ভবানী বললেন, কিসের কাণ্ড রে খোকা? কাণ্ড কাণ্ড। কোথায় যাচ্ছিস রে খোকা? মুরকি আনতে। মুরকি খাবে বাবা? হুম, চল কিনে দেব। ইছামতি নদী বর্ষার জলে কুলে কুলে ভর্তি। খোকাকে নিয়ে গিয়ে একটা নৌকোর ওপর বসলেন ভবানী। দুই তীরে ঘন সবুজ বনঝোপ, লতা দুলছে জলের ওপর। বাবলার সোনালি চুল ফুটেছে তীরবর্তী বাবলা গাছের নত শাখায়। ওপার থেকে নীল নীরদমালা ভেসে আসে। হলদে বসন্ত বোরে এসে বসে সবুজ বন নিকুঞ্জের ওডাল থেকে ওডালে। ভবানী বাড়ুজ্যে মুগ্ধ হয়ে ভাবেন কোন মহাশিল্পীর সৃষ্টি অপরূপ শিল্প। এই শিশুও তার অন্তর্গত। এই বিপুল কাকলিপূর্ণ অপরাহ্নে নদীর জলের স্নিগ্ধতায় শ্রী ভগবান বিরাজ করছেন জলে, স্থলে, ঊর্ধ্বে, অধে, দক্ষিণে, উত্তরে, পশ্চিমে, পূবে। যেখানে তিনি, সেখানে এমন সুন্দর শিশু অনাবিল হাসি হাসে। অমন সুন্দর বসন্ত বৌরি পাখির হলুদ রঙের দেহের ঝলক ফুটে ওঠে। ঘন বনের ফাঁকে ফাঁকে বনকলমি ফুল ওই রকম ফোটে জলের ধারে ঝোপে ঝোপে। তার বাইরে কি আছে? জয় হোক তার। খোকা হাত ছড়িয়ে বলে, কি জল, কি জল। এগুলো সে সম্প্রতি কোথা থেকে যেন শিখেছে, সর্বদা প্রয়োগ করে। ভবানী বললেন, খোকা, নদী বেশ ভালো। খোকা ঘাড় নেড়ে বললে, ভালো। বাড়ি যাবি? হুম। তবে যে বললি ভালো। মার কাছে যাব। অন্ধকার বাঁশবনের পথে ফিরতে খোকার বড় ভয় হয়। ২ বছরের শিশু, কিছু ভালো বুঝতে পারে না। সামনের বাঁশ ছাড়টার ঘন অন্ধকারের দিকে তাকিয়ে তার হঠাৎ বড় ভয় হয়। বাবাকে ভয়ে জড়িয়ে ধরে বলে, বাবা, ভয় করছে। ওটা কি? কই কি, কিছু না। খোকা প্রাণপণে বাবার গলা জড়িয়ে থাকে। তাকে ভয় ভুলিয়ে দেবার জন্য ভবানী বাড়ুজ্যে বললেন, এগুলো কি দলছে বনে? খোকা চোখ খুলে চাইলে। এতক্ষণ চোখ বুজিয়ে রেখেছিল ভয়। চেয়ে দেখে বললে, জোনা পোকা। ভবানী বললেন, কি পোকা বললি? চেয়ে দেখে বল। জোনা পোকা। মাকে গিয়ে বলবি? হুম। কোন মাকে বলবি? তিলুকে। কেন, নীলুকে না? হুম। আরেক মায়ের নাম কি? তিলু। তিলু তো হলো, আর? নীলু। আরেকজন? মা। আরেক মায়ের নাম বল। তিলুমা। দূর, তুই বুঝতে পারলি নে। তিলুমা হলো, নীলুমা হলো, আরেকজন কে? বিলু। ঠিক। এখনো সামনে অগাধ বাঁশবনের মহাসমুদ্র। বড্ড অন্ধকার হয়ে এসেছে। আলোর ফুলের মতো জোনাকি পোকা ফুটে উঠছে ঘন অন্ধকারে, এ বনে ও বনে, এ ঝোপে ও ঝোপে। একটা পাখি কুস্বরে ডাকছে জিউলি গাছটায়। বনের মধ্যে ধূপ করে একটা শব্দ হলো। একটা পাকা তাল পড়ল বোধ হয়। ঝিঝি ডাকছে নাটা কাটার বনে। খোকা আবার ভয় চুপ করে আছে। এমন সময় কোথায় দূরে সন্ধ্যার শাঁখ বেজে উঠল। খোকা চোখ ভালো করে না চেয়ে বললে, দুগা দুগা, নম নম। ওর মায়েদের দেখা দেখেও শিখেছে। একটুখানি চেয়ে দেখলে চারদিকের অন্ধকার নিবিড়তর হয়েছে। ভয় সুরে বললে, ও ভবানী। কি বাবা? মার কাছে যাব, ভয় করবে। চলো, যাচ্ছি তো। ভবানী। কি? ভয়? কিসের ভয়? কোনো ভয় নেই।
এই সময়ে কোথায় আবার শাঁখ বেজে উঠল। খোকা অভ্যাস মতো তাড়াতাড়ি দুহাত জড়ো করে কপালে ঠেকিয়ে বললে, তুকা দুকা নম নম। ভবানী হেসে বললেন, দেখো বাবা, এবার দুর্গা নামে যদি ভয় কাটে। সত্যি দুর্গা নামে ভয় কেটে গেল। বন বাদার ছাড়িয়ে পাড়া আরম্ভ হয়ে গেল। ঘরে ঘরে প্রদীপ জ্বলছে, গোয়ালে গোয়ালে সাঁজাল দিয়েছে। সাঁজালের ধোঁয়া উঠছে চাল কুমড়োর লতাপাতা ভেদ করে, ঝিঙের ফুল ফুটেছে বেড়ায় বেড়ায়। ভবানী বললেন, ওই দেখো আমাদের বাড়ি। ঠিক সেই সময়ে আকাশের ঘন মেঘপুঞ্জ থেকে বৃষ্টি পড়তে শুরু করলে। হঠাৎ বাতাস বইল। নীলু ছুটে এসে খোকাকে কোলে নিলে। ও আমার সোনা, ও আমার মানিক, কোথায় গিয়েছিলি রে বৃষ্টিতে ভিজে? আচ্ছা, আপনার কি কাণ্ড! এই ভরা সন্ধে মাথায় মেঘে অন্ধকার বনবাদার দিয়ে ছেলেটাকে কি বলে নিয়ে এলেন? অমন আসতে আছে, তার উপর আজ শনিবার। খোকা খুব খুশি হয়ে মায়ের কোলে গেল একগাল হেসে, তারপর দুহাত দুদিকে ছড়িয়ে দিয়ে বিস্ময়ের সুরে বললে, কাণ্ড কাণ্ড। আজ বিলুর পালা। রাত অনেক হয়েছে। তিলু লাল পাড় শাড়ি পরে পান সেজে দিয়ে গেল ভবানীকে। বললে, শিওরের জানলা বন্ধ করে দিয়ে যাব, বড় হাওয়া দিচ্ছে বাদলার। তুমি আজ আসবে না? না, আজ বিলু থাকবে। খোকা আমার কাছে থাকবে। ভবানীর মন খারাপ হয়ে গেল। তিলুর পালার দিন খোকা এ ঘরেই থাকে। আজ তাকে দেখতে পাবে না। ঘুমের ঘোরে সে তাঁর দিকে সরে এসে হাত কি পা দুখানা ওর গায়ের উপর দিয়ে ছোট্ট সুন্দর মুখখানি উঁচু করে ঈষৎ হাঁ করে ঘুমোয়। কি চমৎকার যে দেখায়! আবার ভাবেন, কি অদ্ভুত শিল্প, ভগবানের অদ্ভুত শিল্প। বিলু পান খেয়ে ঠোঁট রাঙা করে এসে বিছানার একপাশে বসল, হাতে পানের ডিবে। ভবানী বললেন, এসো বিলুমণি, এসো। বিলুর মুখ যেন ঈষৎ বিষণ্ণ। বললে, আমায় তো আপনি চান না। চাইনে? না, চান না, সে আমি জানি। আপনি এখনই দিদির কথা ভাবছিলেন। ভুল, খোকনের কথা ভাবছিলাম। খোকনকে নিয়ে আসবো? না, তোমার কাছে সে রাতে থাকতে পারবে? দাঁড়ান, নিয়ে আসি। খুব থাকতে পারবে। একটু পরে ঘুমন্ত খোকাকে কোলে নিয়ে বিলু ঘরে ঢুকল। হেসে বলল, দিদি ঘুমিয়ে পড়েছিল, তার পাশ থেকে খোকাকে চুরি করে এনেছি। সত্যি? চলুন দেখবেন, অঘরে ঘুমোচ্ছে দিদি। ঘর বন্ধ করেনি? ভেজিয়ে রেখে দিয়েছে, নীলু যাবে বলে। নীলু এখনো রান্নাঘরের কাজ সারছে। নীলু তো দিদির কাছেই আজ শোবে। দিদি ও বেলা বড়ির ডাল বেটে বড় নেতিয়ে পড়েছে। সোজা খাটুনিটা খাটে। খাটতে দাও কেন? ও হলো খোকার মা, ওকে না খাটিয়ে তোমরা তো খাটা উচিত। খাটতে দিই কি না? আপনি জানেন না, আপনার যত দরদ দিদির জন্যে। আমরা ক্যাডা? কেউ নই। বনের জলে ভেসে এসেছি। নিন, পান খাবেন? খোকনের গায়ে কাঁথাখানা বেশ ভালো করে দিয়ে দাও, বড্ড ঠান্ডা আজ। পান সাজলে কে? নীলু। জানেন, আজ নীলুর বড্ড ইচ্ছে ও আপনার কাছে থাকে। বাহ, তুমি দিলে না কেন? ওই যে বললাম আপনি সবটাতে আমার দোষ দেখেন। দিদি সব ভালো, নীলুর সব ভালো। আমার মরণ যদি হতো। ভবানী জানেন বিলু এরকম অভিমান আজকাল প্রায়ই প্রকাশ করে। ওর মনে কেন যে এই ধরনের ক্ষোভ। মনে মনে হয়তো বিলু অসুখী, খুব শান্ত চাপা স্বভাব, তবু মুখ দিয়ে মাঝে মাঝে বেরিয়ে যায় মনের দুঃখ। তাই তো, কেন এমন হয়? তিনি বিলুকে কখনো অনাদর করেননি সজ্ঞানে। কিন্তু মেয়ে মানুষের সূক্ষ্ম সতর্ক দৃষ্টি হয়তো এড়ায়নি। হয়তো সে বুঝতে পেরেছে তার সামান্য কোনো কথায়, বিশেষ কোনো ভঙ্গিতে, যে তিনি সবসময় তিলুকে চান। মুখে না বললেও হয়তো বুঝতে পারে। দুঃখ হল ভবানীর। 3 বোনকে একসঙ্গে বিয়ে করে বড় ভুল করেছেন। তখন বুঝতে পারেননি এ অভিজ্ঞতা কি করে থাকবে সন্ন্যাসী পরিব্রাজক মানুষের। তখন একটা ভাবের ঝোঁকে করেছিলেন, বয়স্থা কুলীন কুমারীদের উদ্ধার করবার ঝোঁকে। কিন্তু উদ্ধার করে তাদের সুখী করতে পারবেন কিনা তা তখন মাথায় আসেনি। মনে ভেবে দেখলেন, সত্যি তিনি বিলুকে অনাদর করে এসেছেন, সজ্ঞানে করেননি। কিন্তু যেভাবেই করুন বিলু তা বুঝেছে। দুঃখ হয় সত্যি ওর জন্যে। ভবানী দেখলেন বিলু দেয়ালের দিকে মুখ ফিরিয়ে নিঃশব্দে কাঁদছে। ওকে হাত ধরে মুখ ফিরিয়ে বললেন, ছি বিলু, ও কি পাগলের মতো কাঁদছ কেন? বিলু কাঁদতে কাঁদতে বললে, আমার মরণই ভালো, সত্যি বলছি। আপনি পরম গুরু। এক এক সময় আমার মনে হয় আমি পথের কাঁটা সরে যাই, আপনি দিদিকে নিয়ে নীলুকে নিয়ে সুখী হন। ওরকম কথা বলতে নেই বিলু। আমি কবে তোমায় অনাদর করেছি বলো?
ও কথা ছেড়ে দিন, আমি কিছু বলছি না তো আপনাকে। সব আমার অদৃষ্ট, কারো দোষ নেই। সরুন তো, খোকার ঘাটটা সোজা করে শোয়ায়। ভবানী বিলুর হাত ধরে বললেন, হয়তো আমার ভুল হয়ে গিয়েছে বিলু, তখন বুঝতে পারিনি। বিলু সত্যি ভবানীর আদরে খানিকটা যেন দুঃখ ভুলে গেল। বললে, না, অমন বলবেন না। না, সত্যি বলছি। খান, একটা পান খান। আমার কথা ধরবেন না, আমি একটা পাগল। এত অল্পেই বিলু সন্তুষ্ট। ভবানীর বড় দুঃখ হলো আজ ওর জন্যে। কত হাসি খুশি ওর মুখ দেখেছিলেন বিয়ের সময়, কত আশার ফুল ফুটে উঠেছিল ওর চোখের তারায় সেদিন। কেন এর জীবনটা তিনি নষ্ট করলেন? ইচ্ছে করে কিছুই করেননি। কেন এমন হলো কি জানি। বিলুকে অনেক মিষ্টি কথা বলেন সে রাত্রে ভবানী। কত ভবিষ্যতের ছবি এঁকে সামনে ধরেন। তিনি যা পারেননি খোকা তা করবে। খোকা তার মাদের সমান চোখে দেখবে। বিলু মনে যেন কোনো ক্ষোভ না রাখে। মেঘ ভাঙা চাঁদের আলো বিছানায় এসে পড়েছে। অনেক রাত হয়েছে। ডুমুর গাছে রাত জাগা কি পাখি ডাকছে। হঠাৎ বিলু বললে, আচ্ছা, আমি যদি মরে যাই, তুমি কাঁদবে না গোর? ও আবার কি কথা? হেসে বিলু খোকার কাছে এসে বললে, কেমন সুন্দর দেয়ালা করেছে দেখুন, স্বপ্ন দেখে কেমন সুন্দর হাসছে। সেবার পূজার পর বর্ষা শেষে কাশফুল ফুটেছে ইছামতির দুধারে। গাঙের জল বেয়ে মাঠ ছুঁয়েছে। সকালবেলার সূর্যের আলো পড়েছে নাটা কাঁটা বনের ঝোপে। মেয়েরা নদীর ধারে 14 শাক তুলতে গিয়েছে কালী পুজোর আগের দিন। একটি ছোট মেয়ে ভবানীর ছেলে টুলুর কাছে এসে বললে, তুই কিছু তুলতে পারছিস নে, দে আমায় দে। টুলু বললে, কি দেব, আমিও তুলব, কই দেখি। এই দেখ কত শাক, গাঁদামণি, বৌটুনটুনি, সাদা নটে, রাঙা নটে, গোয়াল নটে, খুদেনুনি, শান্তি শাক, মটরের শাক, কাঁচরাদাম, কলমি, পুনর্নবা। এখনো তুলব রাঙা আলুর শাক, ছোলার শাক আর পালং শাক, এই 14। তুই ছেলে মানুষ, শাকের কি চিনিস? আমায় চিনিয়ে দাও। বা, অসই দিদি। অপেক্ষাকৃত একটি বড় মেয়ে এসে টুলুকে কাছে নিয়ে বললে, কেন ওকে ওরকম করছিস বিনা? ও ছেলে মানুষ, শাক চিনবে কি করে? আয় আমার সঙ্গে রে টুলু। ফণী চকর্তির নাতি অন্নদা বললে, এত লোক জমছে কেন রে ওপারে এই সকালবেলা? সত্যি, সকলে চেয়ে দেখলে নদীর ওপারে বহু লোক এসে জমেছে। কারো কারো হাতে কাপড়ের নিশেন। দেখতে দেখতে এপারেও অনেক লোক আসতে আরম্ভ করলে। অন্নদা ছেলে মেয়েদের মধ্যে একটু বড়। সে এগিয়ে গিয়ে জিজ্ঞেস করলে, ও কাপালি কাকা, আজ কি এখানে? যারা জমেছে এসে তারা সবাই চাষি লোক, বিভিন্ন গ্রামের। ওদের অনেককে এরা চেনে, 2-10 বার দেখেছে। বাকি লোকদের আদৌ চেনে না। একজন বললে, ছোট লাটের কলের নৌকো যাবে নদী দিয়ে, নীলকুঠির অত্যাচার হচ্ছে, তাই দেখতে আসছে। সব পেরজা খেপে গিয়েছে। যশোর নদে জেলায় একটা নীলির গাছও কেউ বুনবি না। তাই মোরা এসে দাঁড়িয়েছি ছোট লাট সাহেবরে জানাতি যে মোরা নীল চাষ করব না। টুলু শুনে অবাক হয়ে নদীর দিকে চেয়ে রইল। খানিকটা কি ভেবে অন্নদাকে জিজ্ঞেস করলে, নীল কি দাদা? নীল একরকম গাছ। নীলকুঠির সাহেব টমটম হাঁকিয়ে যায় দেখিসনি? কলের নৌকো দেখব আমি। টুলু ঘাট দুলিয়ে বললে, 14 শাক তুলবি না বুঝি ওরে দুষ্টু? অন্নদা ওকে আদর করে একটানে এতটুকু ছেলেকে কোলে তুলে নিলে। কিন্তু শুধু টুলু নয়, 14 শাক তোলা উল্টে গেল সব ছেলেমেয়েরই। লোকে লোকারণ্য হয়ে গেল নদীর দুধার। দুপুরের আগে ছোটলাট আসছেন কলের নৌকোতে। চাষি লোকেরা জিগির দিতে লাগলো মাঝে মাঝে। গ্রামের বহু ভদ্রলোক, নীলমণি সমাদ্দার, ফণী চকর্তি, শ্যাম গাঙ্গুলি, আরও অনেকে এসে নদীর ধারের কদমতলায় দাঁড়ালো। ভবানী বাড়জ্যে এসে ছেলেকে ডাকলেন, ও খোকা। টুলু হাসি মুখে বাবার কাছে ছুটে গিয়ে বললে, এই যে বাবা। 14 শাক তুলেছিস? তোর মা বলছিল। বাবা, কে আসছে বাবা? ছোট লাট, স্যার উইলিয়াম গ্রে। কি নাম? স্যার উইলিয়াম গ্রে? বাহ, এই তো তোর জিভে বেশ এসে গিয়েছে। আমি এখন বাড়ি যাব না, ছোট লাট দেখব। দেখিস এখন, বাড়ি যাবি? তোকে মুড়ি খাইয়ে আনি। না বাবা, আমি দেখি। বেলা অনেকটা বাড়ল। রোদ চরচর করছে। টুলুর খিদে পেয়েছে, কিন্তু সে সব কষ্ট ভুলে গিয়েছে লোকজনের ভিড় দেখে। খোকা বললে, ও বাবা। কিরে? কলের নৌকো কিরকম বাবা? তাকে স্টিমার বলে, দেখিস এখন, ধোঁয়া ওড়ে। খুব ধোঁয়া ওড়ে? কেন বাবা? আগুন দেয় কি না তাই?
এমন সময় বহু দূরের জনতা থেকে একটা চিৎকার শব্দ উঠল। টুলু বললে, বাবা, আমাকে কোলে করো। ভবানী খোকাকে কাঁধে বসিয়ে উঁচু করে ধরলেন। বললেন, দেখতে পাচ্ছিস? খোকা ঘাড় দুলিয়ে চোখ সামনে থেকে আদৌ না ফিরে বললে, হুম। কি দেখছিস? ধোঁয়া হচ্ছে বাবা। কলের নৌকো দেখতে পেলি? না বাবা, ধোঁয়া। ও, কি ধোঁয়া! অল্পক্ষণ পরে টুলুকে স্তম্ভিত করে দিয়ে মস্ত বড় কলের নৌকোটা একরাশ ধোঁয়া ছাড়তে ছাড়তে ওর সামনে এসে উপস্থিত হল। জনতা, নীলমোড়া করব না লাট সাহেব, দোহাই মা মহারানীর বলে চিৎকার করে উঠল। কলের নৌকোর সামনে কাঠের কেদারায় বসে আছে অনেকগুলো সাহেব। নীলকুঠির যেমন একটা সাহেব নদীর ধারে পাখি মারছিল সেদিন, অমনি দেখতে। ওদের মধ্যে একটা সাহেব ও কি করছে? টুলু বললে, বাবা। চুপ কর বাবা। আহ, কি? ও সাহেব অমন করছে কেন? সবাইকে নমস্কার করছে। ও কে বাবা? ওই সেই ছোট লাট। কি নাম বলে দিয়েছি? মনে নেই বাবা। মনে থাকে না কেন খোকা? ভারী অন্যায় স্যার। টুলু খানিকটা ভেবে নিয়ে বললে, উইলিয়াম গ্রে। উইলিয়াম গ্রে। চলো এবার বাড়ি যাই। আর একটু দেখি বাবা। আর কি দেখবে? সব তো চলে গেল। কোথায় গেল বাবা? ইছামতি বেয়ে চূর্ণিতে গিয়ে পড়বে, সেখান থেকে গঙ্গায় পড়বে, তারপর কলকাতায় ফিরবে। টুলু বাবার কাঁধ থেকে নেমে গুটগুট করে রাস্তা দিয়ে হেঁটে বাড়ি চলল। সামনে পেছনে গ্রাম্য লোকের ভিড়, সকলেই কথা বলতে বলতে যাচ্ছে। টুলু এমন জিনিস তার ক্ষুদ্র 4 বছরের জীবনে আর দেখেনি। সে একেবারে অবাক হয়ে গিয়েছে আজকার ব্যাপার দেখে। কি বড় কলের নৌকোখানা, কি জলের আছড়ানি ডাঙার ওপরে। নৌকোখানা যখন চলে গেল, কি ধোঁয়া, কেমন সব সাদা সাদা সাহেব। তিলু বললে, কি দেখলি রে খোকা? খোকা তখন মার কাছে বর্ণনা করতে বসল। দুহাত নেড়ে কতভাবে সেই আশ্চর্য ঘটনাটি মাকে বোঝাতে চেষ্টা করলে। নীলু বললে, রাখ, এখন চল, আগে গিয়ে খেয়ে নিবি, আয়। বিলু নেই। গত আষাঢ় মাসের এক বৃষ্টিধারা মুখর বাদলা রাত্রে স্বামীর কোলে মাথা রেখে স্বামীর হাত দুটি ধরে 3 দিনের জ্বর বিকারে মারা গিয়েছে। মৃত্যুর আগে গভীর রাত্রে তার জ্ঞান ফিরে এসেছিল। স্বামীর মুখের দিকে চেয়ে বলে উঠল, তুমি কে গো? ভবানী মাথায় বাতাস দিতে দিতে বললে, আমি। কথা বলো না, চুপটি করে শুয়ে থাকো লক্ষ্মী। একটা কথা বলবো। কি? আমার উপর রাগ করোনি? শোনো, কত কথা তোমায় বলি নাগর। কাঁদছ নাকি? ছি, ও কি? খোকনকে আমার পাশে নিয়ে এসে শুয়ে দাও, দাও না গো। আনজি, এই যাই। তিলু তো এই বসেছিল, দুটো ভাত খেতে গেল এই উঠে। তুমি কথা বলো না। খানিকক্ষণ চুপ করে শুয়ে থাকার পর ভবানীর মনে হল বিলুর কপাল বড় ঘামছে। এখন কপাল ঘামছে, তবে কি জ্বর ছেড়ে যাচ্ছে? তিলু খেয়ে এলে রামকানাই কবিরাজের কাছে তিনি একবার যাবেন। খানিক পরে বিলু হঠাৎ তার দিকে ফিরে বললে, ওগো, কাছে এসো না। আপনারে তুমি বলছি, আমার পাপ হবে? তা হোক, বলি। আর বলতে পারবো না তো। তুমি আবার আমার হবে, সামনের জন্মে হবে। হয়েও হয়েও খোকাকে দুধ খাওয়ানি দিদি, ডাকো। কিসব বাজে কথা বকছ? চুপ করে থাকতে বললাম না? খোকন কই? খোকন? এই তার শেষ কথা। সেই যে দেওয়ালের দিকে মুখ ফিরে শুয়ে রইল। যখন খোকনকে নিয়ে এসে তিলু নীলু ওর পাশে শুইয়ে দিলে, তখন আর ফিরে চায়নি। ভবানী বাড়ুজ্যে রামকানাই কবিরাজের বাড়ি গেলেন তাকে ডাকতে। রামকানাই এসে নাড়ি দেখে বললেন, অনেকক্ষণ হয়ে গিয়েছে, খোকাকে তুলে নিন মা। নীলবিদ্রোহ 3 জেলায় সমান দাপটে চলল। স্যার উইলিয়াম গ্রে সব দেখে গিয়ে যে রিপোর্ট পাঠালেন, নীলকরের ইতিহাসে সে একখানা বিখ্যাত দলিল। 3 জেলার বহু নীলকুঠি উঠে গেল এর 2 বছরের মধ্যে। বেশিরভাগ নীলকর সাহেব কুঠি বিক্রি করে কিংবা এদেশি কোনো বড়লোককে ইজারা দিয়ে সাগর পাড়ি দিলে। 2-একটা কুঠির কাজ পূর্ববৎ চলতে লাগল, তবে সে দাপটের সিকিও কোথাও ছিল না। শেষোক্ত দলের একজন হচ্ছেন শিপটন সাহেব। ডেভিড সাহেব চলে গিয়েছিলেন স্ত্রীপুত্র নিয়ে, কিন্তু শিপটন ছাড়বার পাত্র নয়। হরকালী সুরের সাহায্য নিয়ে মিস্টার শিপটন কুঠি চালাতে লাগলো আগেকার মতো। পুরাতন কর্মচারীরা সবাই আগের মতো কাজ চালাতে লাগলো।
নীলকর সাহেবদের বিষদাঁত ভেঙে গিয়েছে আজকাল। আশপাশে কোনো নীলকুঠিতে আর সাহেব নেই। কুঠি বিক্রি করে চলে গিয়েছে। দু একটা কুঠিতে সাহেব আছে, কিন্তু তারা নীল চাষ করে সামান্য, জমিদারি আছে তাই চালায়। এই পল্লীর নিভৃত অন্তরালে পুরনো সাহেব শিপটন পূর্ববৎ দাপটেই কিন্তু কাজ চালাচ্ছিল। ওকে আগের মতো ভয়ও করে অনেকে। নীল বিদ্রোহের উত্তেজনা থেমে যাবার পরে সাহেবের প্রতি ভয় ভক্তি আবার ফিরে এসেছিল। হরকালী সুরও গোফে চারা দিয়েই বেড়ায়। সাহেব টমটম হাঁকিয়ে গেলে এখনো লোক সসম্ভ্রমের চোখে চেয়ে দেখে। একদিন শিপটন তাকে ডেকে বললে, দেওয়ান, এবার দুর্গাপূজা কবে হইবে? হরকালী সুর বললেন, আশ্বিন মাসের দিকে হুজুর। এবার কুঠিতে পূজা করো। খুব ভালো কথা হুজুর, বলেন তো সব ব্যবস্থা করি। যা টাকা খরচ হইবে আমি দিবে। কবির গান দিতে হইবে। আগে গোবিন্দ অধিকারীর ভালো যাত্রার দল বায়না করে আসি, হুকুম করুন। সে কি আছে? যাত্রা হুজুর, সেজে এসে এই ধরুন রাম সীতা রাবণ। ওহ, আই আন্ডারস্ট্যান্ড, লাইক এ থিয়েটার। বেশ, তুমি ঠিক করো, আমি টাকা দিবে। কোথায় হবে? হল ঘরে হইতে পারে। না হুজুর, বড় মাঠে পাল টাঙিয়ে আসর করতে হবে। গোবিন্দ অধিকারীর দল, অনেক লোক হবে। তুমি লইয়া আসিবে। সেবার পূজার সময় এক কাণ্ডই হল গ্রামে। নীলকুঠিতে প্রকাণ্ড বড় দুর্গা প্রতিমা গড়া হল। মনসাপতার বিশ্বম্বর ঢুলি এসে 3 দিন বাজালে। গোবিন্দ অধিকারীর যাত্রা শুনতে 17খানা গায়ের লোক ভেঙে পড়ল। তিলু স্বামীকে বললে, শুনুন, নীলু যাত্রা দেখতে যাবে বলছে কুটিতে। সেটা কি ভালো দেখায়? মেয়েদের বসবার জায়গা হয়েছে কিনা? গাঁয়ের আর কেউ যাবে? নিস্তারিণী যাবে বলছিল। নালুপালের বউ তুলসী যাবে ছেলে মেয়ে নিয়ে। তারা বড় লোক, তাদের কথা ছেড়ে দাও। নালুপালের অবস্থা আজকাল গ্রামের মধ্যে সেরা, তারা কিসে যাবে? বোধহয় পালকিতি, ওর বড় পালকি, নীলু ওতে যেতে পারে। গরুর গাড়ি করে দেব এখন, তুমিও যেও। আমি আর যাব না। না কেন? যদি সবাই যায় তুমিও যাবে। খোকার ভারী আনন্দ অত বড় ঠাকুর দেখে, অমন সুন্দর যাত্রা দেখে। গায়ের মেয়েরা কেউ যাবার অনুমতি পায়নি। সমাজপতি চন্দ্র চাটুর্যের ছেলে কৈলাস চাটুর্যের। হেমন্তের প্রথমে একদিন বিকালে শিপটন সাহেব ডাকলে হরকালী সুরকে, বললে, দেওয়ান, গোলমাল হইল। কি সাহেব? এবার নীলকুঠি উঠিল। কেন হুজুর, আবার কোনো গোলমাল? কিছু না, সে গোলমাল আছে না, এ অন্য গোলমাল আছে। এক দেশ আছে জার্মানি, তুমি জানে? এই দেশ হইতে নীল রং ইন্ডিয়ায় আসিল, সব দেশে বিক্রি হইল। সে দেশে কি নীলের চাষ হচ্ছে হুজুর? সে কেন, তুমি বুঝিবে না। কেমিক্যাল নীল হইতেছে, আসল নীল নয়, নকল নীল। ঘাস হইতে নয়, অন্য উপায়ে, বাই সিনথেটিক প্রসেস। তুমি বুঝিবে না। ভালো নীল, চমৎকার। আমি সেই জন্যেই তোমাকে ডাকাইলাম, এই দেখো। হরকালী সুরের সামনে শিপটন একটা নীল রঙের বড়ি রেখে দিলে। অভিজ্ঞ হরকালী সেটা নেড়েচেড়ে দেখে সেটার রং পরীক্ষা করে অবাক হয়ে গেল। কিছুক্ষণ কোনো কথা বললে না। দেখিলে? হাঁ সাহেব। এ রং চলিলে আমাদের নীল রং কেন লোক কি কিনিবে? এর দাম কত? শিপটন হেসে বললে, তাহা আগে জিজ্ঞাসা করিবে না কেন? আমি ভাবিতেছি, দেওয়ানের কি মাথা খারাপ হইল? কত হইতে পারে? 60 টাকা পাউন্ড? 1 টাকা পাউন্ড, জোর 1.5 টাকা পাউন্ড। হোলসেল 100 ওয়েট 90 রুপিস, 90 টাকা। আমাদের ব্যবসা একদম গন ওয়েস্ট, মাটি হইল, মারা যাইল। হরকালী সুর এ ব্যাপারে অনেক দিন লিপ্ত আছে। নীল সংক্রান্ত কাজে বিষম ঘুণ। সে বুঝে শুনে চুপ করে গেল। সে কি বলবে? সে ভবিষ্যতের ছবি বেশ স্পষ্ট দেখতে পাচ্ছে চোখের সামনে। চাষের নীল বাজার আর চলবে না। খরচ না পোষালে নীল চাষ অচল ও বাতিল হয়ে যাবে। সে ভাবলে এবার ঘুণি ডাঙায় উঠে যাবে সাহেবের। সেদিন হেমন্ত অপরাহ্নে বড় সাহেব জেনকিন্স শিপটন সুন্দর ভবিষ্যৎবাণী উচ্চারণ করেছিল। রামগোপাল ঘোষের বক্তৃতা, হরিশ মুখর্জীর হিন্দু পেট্রিয়ট কাগজ, পাদ্রির লংয়ের আন্দোলন, দীনবন্ধু মিত্রের নীলদর্পণ এই সময়ের পরের ব্যাপার। নদিয়া যশোরের প্রজাবিদ্রোহ,
স্যার উইলিয়াম গ্রের গুপ্ত রিপোর্ট যে কাজ হাসিল করতে পারেনি, জার্মানি থেকে আগত কৃত্রিম নীল বড়ি অতি অল্প দিনের মাধ্যমেই তা বাস্তবে পরিণত করলে। কয়েক বছরের মধ্যে নীল চাষ একদম বাংলাদেশ থেকে উঠে গিয়েছিল। শিপটন সাহেবের মেয়ে বিলাতে গিয়ে মারা গিয়েছিল, একটি মাত্র মেয়ে। সে সেখানেই তার ঠাকুরদাদার বাড়ি থাকে। শিপটন সাহেব এ দেশ ছেড়ে কোথাও যেতে চাইলে না। একদিন নীলকঠির বড় বারান্দার পাশে ছোট ঘরটাতে শুয়ে শুয়ে ইন্ডিয়ান কর্ক গাছের সুগন্ধি শ্বেত পুষ্পগুচ্ছের দিকে চেয়ে সে পুরনো দিনের কথা ভাবছিল। অন্য দিনের কথা। অনেক দূরে ওয়েস্ট সোরল্যান্ডের একটি ক্ষুদ্র পল্লী। কেউ নেই আজ সেখানে। বৃদ্ধা মাতা ছিলেন, কয়েক বছর আগে মারা গিয়েছেন। এক ভাই অস্ট্রেলিয়াতে থাকে ছেলেপুলে নিয়ে। তাদের গ্রামের সেই ছোট্ট হোটেল আগে ছিল একটা সরাইখানা। উইলিয়াম রিডসন ছিল ল্যান্ডলর্ড তখন। কত লোকের ভিড় হতো সেখানে। ল্যাংডেল পাইকস আর গ্রেট গ্যাবল সামনে পড়ত। 1500 ফুট উঁচু পাহাড়। এ সরাইখানায় কি ভিড় জমত যারা পাহাড় দুটোতে উঠবে তাদের। জলের ধারে উইলার মাউন্টেন সেজ বোরোডেল গ্রামের পাশ কাটিয়ে বিস্তৃত প্রান্তরের মধ্যে চলে গেল পথটা। কতবার ছেলেবেলায় মস্ত একটা বড় কুকুর সঙ্গে নিয়ে ওই পথে একা গিয়েছে বেড়াতে। একটা বড় জলাশয়ে মাছ ধরতেও গিয়েছে কতদিন। এল্টার ওয়াটার নামটা কত পুরনো শোনাচ্ছে যেন। এল্টার ওয়াটার, এত বড় বড় পাইক আর সামান্য মাছ, কি মজা করেই ধরত। রাইনোসপাস যখন অন্ধকারে ঢেকে গিয়েছে তখন মাছ ঝুলিয়ে হাতে করে আসছে এল্টার ওয়াটার থেকে। পেছনে পেছনে আসছে ভালো ব্রিডের গ্রেট ডেন কুকুরটা। মনে পড়ে, দ্য ইগল ইজ স্ক্রিমিং অ্যারাউন্ড আস, দ্য রিভার্স এ মন ইন বিলো। গ্রাম্য ছড়া অ্যান্ডি গাইত ছোটবেলায়। মাছ ধরতে বসে এল্টার ওয়াটারের তীরে সে নিজেও কতবার গিয়েছে। পুরনো দিনের স্বপ্ন। গয়া, গয়া। গয়া এসে বলে, কি সাহেব? কাছে বসিয়া থাকো ডিয়ারি। হোয়াট হ্যাভ ইউ বিন আপ টু অল ডে? কোথায় ছিলে, কি করিতেছিলে? বসে আছি তো, কি আবার করব? ইফ আই ডাই হিয়ার, যদি মরিয়া যাই, তুমি কি করিবে? ও কি কথা, অমন করে বলেন না। সি, তোমাকে কিছু টাকা দিতে চাই, কিন্তু রাখিবে কোথায়? চুরি ডাকাটি হইয়া যাইবে। শিপটন সাহেব হি হি করে হেসে উঠল। বললে, একটা গান শোনো গয়া। লিসেন কেয়ারফুলি টু দ্য ওয়ার্ড। কথা শুনিয়া যাও। মডার্ন ইউনো। গয়া বললে, আহ, কি গাও না, কটর মটর ভালো লাগে না। ওয়েল, শোনো। ইয়েস ইয়েস, দেয়ার মাই, হাউ উই লাভ দেয়ার মাই, when we shallows come again, see them fly, they are mine. গয়া কানে আঙুল দিয়ে বললে, ও বাবা, কান গেল, অত চেঁচায় না। ওর নাম কি সুর? সাহেব বললে, ভালো লাগিল না? আচ্ছা, তুমি একটা গাও। সেই যে, তোমার বদন চাঁদে চড়ি ধরা নাহি পাব। না সাহেব, গান এখন থাক। গয়া, কি? আমি মরিলে তুমি কি করিবে? ওসব কথা বলে না। ছি। নো, আই এম নো মিল্ক শপ, আই টেল ইউ। আমি কাজ বুঝি। নীলকুঠির কাজ শেষ হইল। আমি চলিয়া যাইব, না এখানে থাকিব? কোথায় যাবে সাহেব? এখানেই থাকো। তুমি আমার কাছে থাকিবে? থাকবো সাহেব। কোথাও যাইবে না? না সাহেব। ঠিক। মে আই টেক ইট অ্যাজ এ প্লেজ? ঠিক মনের কথা বলিলে? ঠিক বলছি সাহেব। চিরকাল তোমার কাছে আসি। অনেক খাইয়েছে মাখিয়েছে। আজ তোমার অসময়ে তোমারে ফেলে কোনে যাব? গেলি দমে সইবে সাহেব? গয়ামেমকে নিবিড় আলিঙ্গনে আবদ্ধ করে শিপটন বললে, ওহ মাই ডিয়ার ডিয়ারি, ইউ আর নট অ্যাফ্রেড অফ এ বিগ ব্যাড ওলফ। আই কল ইট এ ব্রেভ গার্ল। নিস্তারিণী নাইতে নেমেছিল ইছামতির জলে। কুলে কুলে ভরা ভাদ্রের নদী, তিতপল্লার বড় বড় হলুদ ফুল ঝোপের মাথা আলো করেছে। ওপারের চরে সাদা কাশের গুচ্ছ দুলেছে সোনালি হাওয়ায়। নীল বনকলমির ফুলে ছেয়ে গিয়েছে সাঁই বাবলা আর কেঁয়ে ঝাঁকার জঙ্গল। জলের ধারে বনকুচুর ফুলের শীষ। জলজ চাঁদা ঘাসের বেগুনি ফুল ফুটে আছে তটপ্রান্তে।
মোটরলতা দুলছে জলের ওপরে, ছপাত ছপাত করে ঢেউ লাগছে জলে অর্ধমগ্ন বন্যে বুড়ো গাছের ডালপালায়। ছপাত ছপাত করে ঢেউ লাগছে জলে অর্ধমগ্ন বন্য বুড়ো গাছের ডালপালায়। কেউ কোথাও নেই দেখে নিস্তারিণীর বড় ইচ্ছে হল ঘড়া বুকে দিয়ে সাঁতার দিতে। খরস্রোতা ভাদ্রের নদী, কুটো পড়লে দুখানা হয়ে যায়। কামড় কুমিরের ভয়ে এই সময় কেউ নামতে চায় না জলে। নিস্তারিণী এসব গ্রাহ্যও করে না। ঘড়া বুকে দিয়ে সাঁতার দেওয়ার আরাম যে কি, যারা কখনো তা আস্বাদ করেনি তাদের নিস্তারিণী কি বোঝাবে এর মর্ম। তুমি চলেছ স্রোতে নীত হয়ে ভাটির দিকে। পাশে পাশে চলেছে কচুরিপানার ফুল, টোপাপানার দাম। তেলাকুচো লতার টুকটুকে পাকা ফল সবুজের আড়াল থেকে উকি মারছে। গাংশালিক পানা শ্যাওলার দামে কিচমিচ করছে। কি আনন্দ, মুক্তির আনন্দ! নিয়ে যাবে কুমিরে, গেলুই নিয়ে। সেও যেন এক অপূর্বতর বিস্তৃততর মুক্তির আনন্দ। অনেক দূর এসে নিস্তারিণী দেখলে গায়ের ঘাটগুলো সব পেরিয়ে এসেছে। সামনের কিছু দূরে পাঁচপোতা গ্রাম শেষ হয়ে ভাসানপোতা গ্রামের গয়ালপাড়ার ঘাট। ডাইনে বনাবৃত তীরভূমি, বাঁয়ে ওপারে পটলের ক্ষেত, ঝিঙের ক্ষেত, আরামডাঙ্গার চাষিদের। সে ভুল করেছে, এত দূর আসা উচিত হয়নি একা একা। কে কি বলবে? এখন খরস্রোতা নদীর উজানের স্রোত ঠেলে সাঁতার দিয়ে যাওয়া সম্ভব নয়, আর এগুনোও উচিত নয়। দক্ষিণ তীরের বন জঙ্গলের মধ্যে নামা যুক্তিসঙ্গত হবে কি? হেঁটে বাড়ি যেতে হবে ডাঙায় ডাঙায়, পথ তো সে চেনে না। সাঁতার দিয়ে ডাঙার দিকে সে এলো এগিয়ে। বন্য বুড়ো গাছের সারি দেখতে নত হয়ে পড়েছে নদীর জলের উপর ঝোঁকে। গাছে পাতায় লতায় পাতায় নিবিড়তর জড়াজড়ি। বন্য বিহঙ্গের দল জুটে কিচকিচ করছে ঝোপের পাকা তেলাকুচো ফল খাওয়ার লোভে। বনের মধ্যে শুকনো পাতার উপর কিসের খসখস শব্দ। কি একটা জানোয়ার যেন ছুটে পালালো, বোধহয় খেকশিয়াল। ডাঙায় উঠবার আগে হাতে বাউটি জোড়া উঠিয়ে নিয়ে কবজির দিকে সিক্ত বসন ভালো করে এঁটে পড়ে, কালো চুলের রাশ কপালের উপর থেকে দুপাশে সরিয়ে যখন সে ডান পাখানা তুলেছে বালির উপর, অমনি একটা ঝিনুকের উপর পা পড়লে ওর। ঝিনুকটা সে পায়ের তলা থেকে কুড়িয়ে শক্ত করে মুঠি বেঁধে নিলে। তারপর ভয়ে ভয়ে বনের মধ্যেকার সুরিপথ দিয়ে বিছুটি লতার কর্কশ স্পর্শ গায়ে মেখে শেয়াকুল কাঁটায় শাড়ির প্রান্ত ছিঁড়ে অতি কষ্টে এসে সে গ্রাম প্রান্তের কাওড়াপাড়ার পথে পা দিলে। কাওড়াদের বাড়ির ঝিবোদের দল ওর দিকে কৌতূহলের দৃষ্টিতে চেয়ে দেখতে লাগলে, খানিকটা বিস্ময়ের দৃষ্টিতেও বটে। ব্রাহ্মণ পাড়ার বউ একা কোথায় এসেছিল এতদূর, ভিজে কাপড়, ভিজে চুলে। বাড়ি পৌঁছে নিস্তারিণী দেখলে বাড়িতে ওপাড়ায় গোলমাল চলেছে। কান্নাকাটির রব শোনা যাচ্ছে তার শাশুড়ির, পিস শাশুড়ির। সে জলে ডুবে গিয়েছে বা তাকে কুমিরে নিয়ে গিয়েছে সিদ্ধান্তে। ফিরতে দেরি হচ্ছে দেখে যারা স্নানের ঘাটে ওকে দৌড়ে দেখতে গিয়েছিল তারা ফিরে এসে বলেছে কোনো চিহ্নই ওর নেই কোনো দিকে। ওকে দেখে সবাই খুব খুশি হল। শাশুড়ি এসে মাথায় হাত বুলিয়ে বুকে জড়িয়ে আদর করলেন। প্রতিবেশিনীরা এসে স্নেহের অনুযোগ করলে কত রকম। ভাত খাওয়ার পরে ননদ সুধামুখীকে সঙ্গে নিয়ে রান্নাঘরের পেছনের কুলতলায় সেই ঝিনুকখানা খুললেন নিস্তারিণী। ঝিনুকের শাঁখ দুজনে ঘেটে ঘেটে দেখতে লাগল। এসব গায়ের সকলেই দেখে ঝিনুক পেলে। কুলের বিচির মতো একটা জিনিস হাতে ঠেকল ওর। কিরে ঠাকুরজি, এটা দেখতো। ওরে, এ ঠিক মুক্ত। দূর, ঠিক বলছি বৌদিদি, মায়েরই মুক্ত। তুই কি করে জানলি মুক্ত? চল দেখাবি মাকে। না ভাই ঠাকুরজি, এসব কাউকে দেখাসনি। চল না, তোর লজ্জা কিসের? পাড়ায় জানাজানি হয়ে গেল এ বাড়ির বউ ইছামতিতে দামি মুক্ত পেয়েছে। চণ্ডী মণ্ডপে বৃদ্ধদের মজলিসে দিন কত ওকে কথা ছাড়া আর অন্য কথা রইল না। একদিন বিধু শেখরা এসে মুক্তটা দেখে শুনে দর দিলে 60 টাকা। নিস্তারিণীর স্বামী কখনো এত টাকা একসঙ্গে দেখেনি। বিধু শেখরা মুক্তটা নিয়ে চলে যাবার কিছু আগে নিস্তারিণীর কি মনে হল। সে বললে, ও মুক্ত আমি বেচব না। সেই দিনে একজন মুসলমান ওদের বাড়ি এসে মুক্তটা দেখতে চাইলে দেখে শুনে দাম দিলে 100 টাকা। নিস্তারিণী তবুও মুক্ত বিক্রি করতে চাইলে না। এদিকে গায়ের মধ্যে হুলুস্থুল, অমুকের বউ 100 টাকা দামের মুক্ত পেয়েছে ইছামতির জলে। 100 টাকা একসঙ্গে কে দেখেছে পাঁচপোতা গ্রামের মধ্যে? ভাগিটা বড় ভালো ওদের। বউয়ের দল ভিড় করে ওর কপালে সিঁদুর দিতে এলো। ওর শাশুড়ি নরহরিপুরে শ্যামরায়ের মন্দিরে মানতের পুজো দিয়ে এলো।
এ পাকা কলা পাঠিয়ে দেয়, ও পেঁপে পাঠিয়ে দেয়। তিলুর সঙ্গে একদিন নিস্তারিণী দেখা করতে এলো। মুক্তটা সে নিয়েই এসেছে। খোকা সেটা হাতে নিয়ে জিজ্ঞাসু চোখে মায়ের মুখের দিকে চেয়ে বললে, কি এটা? মুক্ত। মুক্ত কি মা? ঝিনুকের মধ্যেই থাকে। নিস্তারিণী খোকাকে কোলে নিয়ে বললে, ওকে আমি এটা দিয়ে দিতে পারি দিদি? না, ও কি করবে ওটা ভাই? সত্যি দেব, ওর মুখ দেখলেই আমি যেন সব ভুলে যাই। তিলু নিস্তারিণীকে অতি কষ্টে নিবৃত্ত করলে। নিস্তারিণী খুব সুন্দরী নয়, কিন্তু ওর দিক থেকে হঠাৎ চোখ ফেরানো যায় না। গ্রাম্যবধূর লজ্জা ও সংকোচন নেই, অনেকটা পুরুষালী ভাব। ছেলেবেলায় গাছে চড়তে আর সাঁতার দিতে পটু ছিল খুব। ওর আরেকটা দোষ হচ্ছে কাউকে বড় একটা ভয় করে না। শাশুড়িকে তো নয়ই, স্বামীকেও নয়। তিলু ওকে ভালোবাসে। এই সমস্ত গ্রামের কুসংস্কারাচ্ছন্ন মূর্খ ভীরু গতানুগতিকতা এই অল্প বয়সী বধূকে তার জালে জড়াতে পারেনি। এ যেন অন্য যুগের মেয়ে, ভুল করে অর্ধ শতাব্দী পিছিয়ে এসে জন্মেছে। তিলু বললে, কিছু খাবি? না। খই আর শশা দাও দিনি, বেশ লাগে। এই নিস্তারিণীকেই একদিন তিলু অদ্ভুতভাবে নদীর ধারে আবিষ্কার করলে ঝোপের আড়ালে রায়পাড়ার কৃষ্ণকিশোর রায়ের ছেলে গোবিন্দর সঙ্গে গোপনীয় আলাপে মত্ত অবস্থায়। তিলু গিয়েছিল খোকাকে নিয়ে নদীতে গা ধুতে। বিকেলবেলা হেমন্তের প্রথম। নদীর জল সামান্য কিছু শুকোতে আরম্ভ করেছে। শুকনো কাশ ঘাসের গন্ধে বাতাস ভরপুর। নদীর ধারের পলিমাটির কাদায় কাশফুল উড়ে পড়ে বীজ শুদ্ধ আটকে যাচ্ছে। নদীর ধারে ছাতিম গাছটাতে থোকা থোকা ছাতিম ফুল ফুটে আছে। সন্তর্পন্ন পুষ্পের সুরভি ভুরভুর করছে হেমন্ত অপরাহ্নের স্নিগ্ধ ও একটুখানি ঠান্ডার আমেজ লাগা বাতাসে। এই সময় ভবানী স্ত্রী ও খোকনের সঙ্গে নদীর ধারে প্রায়ই যান। নদীর এই শান্ত শ্যাম পরিবেশের মধ্যে ভগবানের কথা খুব জমে। সেদিনও ভবানী আসবেন, তাঁর এই মত। খোকাকে নির্জনে এই সময় বসে বসে ভগবানের কথা বলতে হবে। ওর মন ও চোখ ফোটাতে হবে উদার নীল আকাশের তলে বননীল দিগন্তের বাণী শুনিয়ে। ভবানী এলেন একটু পরে। তিলু বললে, ওই শ্লোকটা বুঝিয়ে দিন। সেই প্রশ্ন উপনিষদেরটা? শয়নং যমানো হরহর ব্রহ্ম গমইতি। তিনি যজমানকে প্রতিদিন ব্রহ্মভাব আস্বাদন করান। তিনি কে? ভগবান। যজমানকে? যে তাকে ভক্তিপূর্বক উপাসনা করে। এখানে মনি যজমান, এরকম একটা কথা আগে আছে না? আছেই তো। ও কারা কথা বলছে ঝোপের মধ্যে? দাঁড়াও দেখি। এগিয়ে যাবেন না, আগে দেখুন কি, আমিও যাব। ওরা গিয়ে দেখলে নিস্তারিণী আর গোবিন্দ ওদের দিকে পেছন ফিরে বসে এক মনে আলাপে মত্ত, এবং দেখে মনে হচ্ছিল না যে ওরা উপনিষদ বা বেদান্তের আলোচনা করছিল নিভৃতে বসে। কারণ গোবিন্দ ডান হাতে নিস্তারিণীর নিবিড় কৃষ্ণ কেশপাশ মুঠি বেঁধে ধরেছে, বাঁ হাতে ঘুরিয়ে ঘুরিয়ে কি বলছিল, কিন্তু নিস্তারিণী ঘাড় ঈষৎ হেলিয়ে ওর মুখের দিকে হাসি হাসি মুখে চোখ তুলে চেয়েছিল। পেছনে পায়ের শব্দ শুনে নিস্তারিণী মুখ ফিরিয়ে ওদের দেখে ভয়ে আড়ষ্ট হয়ে গেল। গোবিন্দ বনের মধ্যে হঠাৎ কোথায় মিলিয়ে গেল। ভবানী বাড়ুজ্যে পিছু হটে চলে এলেন। নিস্তারিণী অপরাধীর মতো মুখ নিচু করে রইল তিলুর সামনে। তিলু বনের দিকে আঙুল দিয়ে দেখিয়ে বললে, কে ওখানে চলে গেল রে? এখানে কি করছিস? নিস্তারিণীর মুখ শুকিয়ে গিয়েছে, কপালে বিন্দু বিন্দু ঘাম দেখা দিয়েছে। সে কোনো উত্তর দিলে না। কে গেল রে, বল না। গোবিন্দ। তোর সঙ্গে কি? নিস্তারিণী নিরুত্তর। আর বাড়ি থেকে এতখানি এসে এই জঙ্গলের মধ্যেই বারে মেয়ে? আমার ভালো লাগে। নিস্তারিণী অত্যন্ত মৃদুস্বরে উত্তর দিলে। তিলু রাগে সুরে বললে, মেরে হাড় ভেঙে দেব, দুষ্ট মেয়ে কথাকার। ভালো লাগাচ্ছি তোমার? উনি এসেছেন নদীর ধারে বনের মধ্যে আতকোষ তফাৎ বাড়ি থেকে। কি না ভালো লাগে আমার? সাপে খায় কি বাঘে খায় তার ঠিক নেই। ধিঙ্গি মেয়ে, বলতি লজ্জা করে না? যা বাড়ি যা। ভবানী বাড়ুজ্যে তিলুর ক্রোধব্যঞ্জক স্বর শুনে দূর থেকে বললেন, ওগো চলে এসো না। তিলু তার উত্তর দিলে, থামুন আপনি। নিস্তারিণীর দিকে চেয়ে বললে, তোর একটু কাণ্ডজ্ঞান নেই? এখনই যে গায়ে ঢিঢি পড়ে যাবে, মুখ দেখাবি কেমন করে? ও পোড়ার মুখী। নিস্তারিণী নিঃশব্দে কাঁদতে লাগল। আয় আমার সঙ্গে চল। পোড়ার মুখী কোথাকার? গুণ কত? সে মুক্তটা আছে?
না এর মধ্যে গোবিন্দকে দিয়েছিস? না, সেটা শাশুড়ির কাছে আছে। আয় আমার সঙ্গে। বিছুটি লতার মধ্যে এখানে বসে আছে দুজনে। তোর মতো এমন নির্বোধ মেয়ে আমি যদি দুটি দেখেছি। কুন্তি ঠাকুরুন যদি একবার টের পান তবে গায়ে তোমারে তিষ্ঠুতে দেবে? না দেয়। ইছামতির জল তো তার কেউ কেড়ে নেয়নি। আবার সব বাজে কথা বলে। মেরে হাড় ভেঙে দেব বলে দিচ্ছি। মুখের ওপর আবার কথা। চল, ডুব দিয়ে নে নদীতে একটা। চল, আমি কাপড় দেব এখন। তিলু ওকে বাড়ি নিয়ে এসে ভিজে কাপড় ছাড়িয়ে শুকনো কাপড় পরালে, কিছু খাবার খেতে দিলে, ওকে কথঞ্চিত সুস্থ করে বললে, কতদিন থেকে ওর সঙ্গে দেখা করছিস? 5-6 মাস। কেউ টের পায়নি? নুকিয়ে ওই বনের মধ্যে ও আসে, আমিও আসি। বেশ করো। বলতে এখনো মুখে বাঁচছে না ডিঙ্গিমের। আর দেখা করবি না বল? আর দেখা না করলেও থাকতেই পারবে না। ফের তুই আর যাবি নে, বুঝলি? হুম। কি হুম? যাবি না যাবি নে? নিস্তারিণী অন্যদিকে মুখ ফিরিয়ে ঘাড় দুলিয়ে বললে, গোবিন্দ আমাকে একটা জিনিস দিয়েছে। কি জিনিস? নিয়ে এসে দেখাবো? কানে পড়ে। তাকে মাকড়ি বলে। কোথায় আছে? নিস্তারিণী ভয়ে ভয়ে বললে, আমার কাছেই আছে, আঁচলে বাঁধা আছে। আমার ওই ভিজে শাড়ির। আজই দিয়েছে নতুন গয়না। ওরকম এ গায়ে আর কারো নেই। কলকাতা শহরে নতুন উঠেছে, ও গড়িয়ে এনে দিয়েছে। ওর মামাতো ভাই কলকাতায় কোথায় যেন কাজ করে। নিস্তারিণী নিয়ে এসে দেখালে নতুন গয়না ভিজে কাপড়ের খুঁট থেকে খুলে এনে। তিলু উল্টে পাল্টে দেখলে। নতুন জিনিস, ভালো জিনিস, কিন্তু এ জিনিস নিতে পারবি নে। এ তোকে ফেরত দিতে হবে। ফেরত দিয়ে বলবি আর কখনো দেখা হবে না। এবার আমি কথা চেপে দেব। আর তো কেউ দেখেনি, আমরাই দেখেছি। কারোরই বলতে যাব না আমরা। কিন্তু তোমারে এরকম মহাপাপ করতে দেব না কিন্তু। স্বামীকে ভালো লাগে না তোমার? স্বামীর চোখে ধুলো দিয়ে? নিস্তারিণী মুখ নিচু করে বললে, সে আমায় ভালোবাসে না। মেরে হাড় ভেঙে দেব। ভালোবাসবে কি করে? উনি এখানে ওখানে। তা না, আগে থেকেই। সে এসব কিছু জানে না। স্বামীকে ফাঁকি দিয়ে এসব করতে মনে মায়া হয় না? তুমি দিদি স্বামী পেয়েছ শিবির মতো। অমন শিবির মতো স্বামী আমরা পেলি আমরাও অমন কথা বলতাম। আহা, তিনি যে গুণবান। একখানা কাপড় চেয়েছিলাম বলে কি বকুনি, যেমন শাশুড়ির তেমন সেই গুণবানের। বাপের বাড়ির একজোড়া গুজরি পঞ্চম ছিল, তা সেবার বাতার দিয়ে নীলুর পালের কাছ থেকে টাকা নিয়েছিল। আজও ফিরে আনার নাম নেই। এত বলি কথা শোনে না। আনবে কোথা থেকে? ওই তো সংসারের সিঁড়ি। ধান এবার হয়নি, যা হয়েছিল 3টে মাস টেনে টুনে চলেছিল। ঢেকিতে পাট দিয়ে কোমরে বাদ ধরাবার মতো হয়েছে। এত করেও মন পাবার জো নেই কারো। কেন আমি থাকবো মনে শ্বশুর বাড়ি? বলে দাও তো দিদি। সুন্দরী বিদ্রোহিণীর মুখ রাঙা হয়ে উঠেছে। মুখে একটি অদ্ভুত গর্ব ও যৌবনের দীপ্তি। নিবিড় কেশপাশ পিঠের ওপর ছড়িয়ে আছে সারা পিঠ জুড়ে। বড় মায়া হলো এই অসম সাহসী বধূটির ওপর তিলুর। গ্রামে কি হুলস্থুল পড়ে যাবে জানাজানি হয়ে গেলে এ কথা তাই কিছুই জানে না। অনেক বুঝিয়ে সান্ত্বনা দিয়ে তিলু ওকে সন্ধ্যের আগে নিজে গিয়ে ওদের বাড়ি রেখে এলো। বলে এলো তার সঙ্গে নদীর ঘাটে নাইতে গিয়েছিল। এতক্ষণ তাদের বাড়ি বসেই গল্প করছিল। শাশুড়ি সন্দিগ্ধ সুরে বললেন, ও মা, আমরা দুবার নদীর ঘাটে খোঁজ নিয়ে এলাম। এ পাড়ার সব বাড়ি খুঁজলাম। বউ বটে বাবা বলিহারি। বেরিয়েছে 3 প্রহর বেলা থাকতি, আর এখন সন্ধ্যের অন্ধকার হলো, এখনো এলো? আর কি বলবো মা, ভাজা ভাজা হয়ে গেলাম এ বউ নিয়ে। আবার কথায় কথায় সোপা কি? নিস্তারিণী সামান্য নিচু সুরে অথচ শাশুড়িকে শুনিয়ে শুনিয়ে বললে, হ্যাঁ, তোমরা সব গুণের গুণমণি কিনা, তোমাদের কোনো দোষ নেই, থাকতে পারে না। শুনলে তো মা, শুনলে নিজের কানে? কথা পড়তে ভরস হয় না, অমনি সঙ্গে সঙ্গে সোপা। বউ বললে, বেশ। তিলু ধমক দিয়ে বললে, ও কি রে, ছি, শাশুড়িকে অমন বলতে আছে? সন্ধ্যের দেরি নেই, তিলু বাড়ি চলে গেল। বাঁশবনের তলায় অন্ধকার জমেছে। জোনাকি জ্বলছে কালো কাসন্দে গাছের ফাঁকে ফাঁকে। এসে ভবানীকে বললে, দিন বদলে যাচ্ছে বুঝলেন। নিস্তারিণীর ব্যাপার দেখে বুঝলাম। কখনো শুনিনি ভদ্র ঘরের বউ বনের মধ্যে বসে পরপুরুষের সঙ্গে আলাপ করে। আমাদের যখন প্রথম বিয়ে হলো
আপনার সঙ্গে কথা কওয়ার নিয়ম ছিল না দিন মানে, এ গায়ে এখনো তা নিয়ম নেই। অল্প বয়সী বউরা দুপুর রাত্রি সবাই ঘুমুলি তবে স্বামীর ঘরে যায় এখনো। ভবানী বাড়ুজ্যে বললেন, আমি বলেছিলাম না তোমাকে খোকা তার বউ নিয়ে এই গায়ের রাস্তায় দিন মানে পাশাপাশি বেড়াবে? ওমা, বলো কি? ঠিক বলছি, সেদিন আসছে। তোমাদের এই বউটিকে দিয়েই দেখলে তো, দিনকাল বড্ড বদলাচ্ছে। শুনছিলেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের উপন্যাস ইছামতি। পড়ছিলাম এর 9ম পর্ব। উপন্যাসটি শুনতে কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। ভালো লাগলে একটি লাইক করবেন, চাইলে শেয়ার করে অন্যকে শোনার সুযোগ করে দিতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পতরুর সঙ্গেই থাকবেন। ধন্যবাদ।